20 দিনের মধ্যে লোডশেডিং কমবে বলছেন বিদ্যুৎ উপদেষ্টা। জানাবো ওরা আওয়ামী লীগরে গিলে খাইছে। জানাবো হাসিনার ভারতে পলায়ন নিয়ে যা বললেন শায়খ চরমোনাই। এবং সর্বশেষ জানাবো পুরান ঢাকায় বিএনপি নেতা নেতৃত্বে ব্যবসায়ীদের উপর হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 20 দিনের মধ্যে লোডশেডিং কমবে বলছেন বিদ্যুৎ উপদেষ্টা। আগামী 15 থেকে 20 দিনের মধ্যে লোডশেডিং কমে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, লোডশেডিং দূর করতে সরকার কাজ করে যাচ্ছে, ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তিনি বলেন, একসঙ্গে কয়েকটি ঘটনা ঘটায় লোডশেডিং হচ্ছে। হঠাৎ বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। একই সময় রামপালের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ ঠিক থাকলে এই সংকট সামাল দেওয়া সহজ হতো, কিন্তু সামিট গ্রুপের FSRU কয়েক মাস ধরে বিকল থাকায় গ্যাস সরবরাহ বাড়ানো যাচ্ছে না। LNG আমদানির কাজ চলছে, 15-20 দিনের মধ্যে সময় লাগবে, তারপর গ্যাসের সরবরাহ বাড়বে। তিনি বলেন, বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ও রামপাল দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হবে। ধারণা করছি 15 থেকে 20 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এ সময় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান বলেছেন, বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের যে পাম্পটি বিকল্প হয়েছে সেটি প্লেনে করে চীন থেকে আনা হচ্ছে। রোববারের মধ্যে চালু হয়ে যাবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিকল ইউনিট দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ভারতীয় কোম্পানি আদানি গ্রুপের পাওনা প্রসঙ্গে তিনি বলেন, এখানে অর্থের সংকট নেই। আমরা সোনালী ব্যাংকে 100 মিলিয়ন টাকা দিয়ে দিয়েছি, তারা ডলারের অভাবে দিতে পারছে না, আমরা আরো টাকা দিতে পারি। আশা করি আদানির বিদ্যুৎ পেতে কোনো সমস্যা হবে না। টানা 15 বছরের অধিক সময় ক্ষমতার আসনে ছিল আওয়ামী লীগ। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়েছে দলটি। এত বছর ক্ষমতায় থাকার সুবিধা নিয়ে সংগঠনকে শক্তিশালী করার কথা থাকলেও তা না করে ব্যক্তিকে গুরুত্ব দিয়েছিল দলটির শীর্ষ নেতারা। ক্ষমতা হাতে গোনা কয়েকজনের কাছে কুক্ষিগত থাকায় মূল্যায়ন করা যায়নি দলের ত্যাগী নেতাকর্মীদের। এই কারণে দুঃসময়ে কাউকে পাশে পাচ্ছে না দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি। মুষ্টিমেয় নেতার কারণে অবহেলিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির অধিকাংশ নেতা। হঠাৎ ক্ষমতাচ্যুতির জন্য দুর্নীতিবাজ আর দুর্বৃত্তায়ন নেতাদের দুষছেন আওয়ামী লীগের অনেক কেন্দ্র নেতা। আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, নানা কৌশলে দীর্ঘদিন টানা ক্ষমতায় থেকে যেতে পারে দলের ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন করা হয়নি। মূল্যায়ন করা ছাড়াই যেহেতু সব ঠিকঠাক চলছিল, তাই এদিকে গুরুত্ব দেওয়া হয়নি, বরং ব্যবসায়ীদের দিকে ঝুঁকি যাওয়ায় প্রবণতা দেখা গেছে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে। প্রতিটি জাতীয় নির্বাচনের 60% বেশি সংসদ সদস্যের চেয়ার ছিল ব্যবসায়ীদের জন্য বরাদ্দ। যেখানে টাকাওয়ালা পাওয়া গেছে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। জেলা পরিষদ, সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের মনোনয়ন বাণিজ্য হয়েছে। বাদ পড়েছেন দীর্ঘদিনের ত্যাগী নেতারা। আবার এমপি কিংবা মন্ত্রীর আত্মীয়রাও বাগিয়ে নিতেন উপজেলা বা ইউনিয়ন চেয়ারম্যানের মনোনয়ন। সব জায়গায় আত্মীয়করণের প্রবণতা ছিল প্রবল। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে ঢাকা পোস্ট। সেই তালিকায় রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বেশ কয়েকজন সম্পাদক মণ্ডলীর সদস্য। তারা কেউ ঢাকায় অবস্থান করছেন, আবার কেউ দেশের বাইরে। তাদের মধ্যে একজন সাংগঠনিক সম্পাদক ঢাকা পোস্টকে বলেন, ওরা দেশটা গিলে খাইছে, ওরা আওয়ামী লীগরাই গিলে খাইছে, আমাদের কথা শুনে নাই, আমার সঙ্গে কারো যোগাযোগ নাই, এখন রাজনীতিতে নাই, দেখি তারা কি করে, যারা আছে তারা দল চালাক, ওরা কারা? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের ওই নেতা বলেন, আওয়ামী লীগের একটি কেন্দ্রীয় কমিটি ছিল, সেটি নামে মাত্র ছিল। কমিটিকে এক সাইডে রেখে সবকিছু নিয়ন্ত্রণ ছিল কয়েকজনের হাতে। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ এ আরাফাত, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ছিলেন ক্ষমতা চর্চার কেন্দ্রে। তারাই আওয়ামী লীগকে পরিচালনা করেছে। অনেক বিষয়ে তারা জানতেন, কিন্তু দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানতেন না। এরা দলের হাইকমান্ডকে দেশের সঠিক পরিস্থিতি বা সঠিক তথ্য দিত না। সে কারণে আজ আওয়ামী লীগের এমন করুণ পরিণতি। আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আকার ছিল 81 সদস্য বিশিষ্ট, কিন্তু এখানে কয়েকজন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন। এমনও আছে যাদের দেশের মানুষ চেনেই না। প্রশ্ন হলো, আওয়ামী লীগের মতো দলে কেন অপরিচিত বা অরাজনৈতিক ব্যক্তিকে ভেড়াতে হবে? তারা কি দলের দুর্দিনে থাকবে? এখন দেশে তারা কিন্তু নেই। আমরা দলে থাকলেও দলের মধুটা কিন্তু ওনারাই খেয়েছেন। সরকার পরিচালনা থেকে শুরু করে সবকিছুতেই তারা সামনের সারির লোক। প্রতিটি ক্ষেত্রেই তারা বাড়াবাড়ি করেছে। তিনি আরো বলেন,
আওয়ামী লীগের একটি উপদেষ্টা মণ্ডলীর কমিটি রয়েছে, সেখানে অনেক অভিজ্ঞতার নেতা ছিলেন। করোনা মহামারী আগ পর্যন্ত নেত্রী তাদের কাছ থেকে পরামর্শ নিতেন। পরবর্তীতে হাইব্রিডটা নেত্রীর আশপাশে ভিড়তে থাকে, তাকে সিনিয়রদের কাছ থেকে আলাদা করে ফেলে। নেত্রীর আশপাশে সিনিয়ররা থাকলে এমন আন্দোলন মোকাবেলা করা কোনো বিষয় ছিল না। আমার কাছে মনে হয় সঠিক তথ্যটা নেত্রী পাননি। 1949 থেকে 2024 সাল অনেক চড়াই উতরাই পেরিয়ে প্লাটিনাম জয়ন্তী পালন করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। কেটে গেছে দলটির সংগ্রামী পথ চলার 75 বছর। পালা বদল রয়েছে নেতৃত্বের, পরিবর্তন হয়েছে নামেরও। 75 বছরের রাজনৈতিক দলটি স্বাধীন বাংলাদেশের জন্য এনে দিয়েছে অনেক কিছু। ভাষা আন্দোলন, 6 দফা, 70-এর নির্বাচন ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে দলটি। এত অর্জনের পরও দলটির ভিত নিয়ে প্রশ্ন থেকে গেল। যে আদর্শ নিয়ে দলটি জন্ম হয়েছিল, বর্তমান বাস্তবতার সঙ্গে সেই আদর্শের মিল পাওয়া কঠিন। এত পুরনো একটি রাজনৈতিক দল ছাত্র আন্দোলনের মুখে এভাবে ভেঙে চুরমার হয়ে গেল। ছাত্র জনতার আন্দোলনে কেন দলের হাইকমান্ড থেকে শুরু করে সব নেতাকর্মীকে আত্মগোপনে যেতে হলো, সেটিও ভাবনার বিষয় বলে মনে করছেন দলটির কেন্দ্রীয় নেতারা। দীর্ঘদিন টানা ক্ষমতায় থাকায় দলের ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন করা হয়নি, বরং ব্যবসায়ীমুখী প্রবণতা দেখা গেছে দলটি নীতি নির্ধারণী পর্যায়ে। প্রতিটি জাতীয় নির্বাচনের 60% উপরে সংসদ সদস্যের চেয়ার ছিল ব্যবসায়ীদের জন্য বরাদ্দ। যেখানেই টাকাওয়ালা সেখানে দেওয়া হয়েছে মনোনয়ন। জেলা পরিষদ, সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের মনোনয়ন বাণিজ্য হয়েছে। সেখানে বাদ পড়েছে দীর্ঘদিনের ত্যাগী নেতারা। আবার এমপি কিংবা মন্ত্রীর আত্মীয়রাও ভাগিয়ে নিতেন উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান মনোনয়ন। সব জায়গায় আত্মীয়করণের প্রবণতা ছিল প্রবল। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির সিনিয়র নেতারা বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে দলের অনেকগুলো উইং দুর্বল হয়ে পড়েছিল। তারা কোনো কাজ করতে পারতো না, উপর মহলের নির্দেশ বাস্তবায়নের দিন পার করত। সেসব উইং এর যে নিজস্ব কিছু কাজ আছে সেগুলো ভুলে গিয়েছিল। সরকার পতনের 1 মাস পেরিয়ে গেল, অথচ এই সময়ের মধ্যে সংগঠনের পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া গেল না। এতেই প্রমাণিত হয় উইংগুলো কাজের যোগ্যতা হারিয়েছে। এখন দলটাকে পুনর্গঠন করতে হবে। ব্যক্তি বিশেষে দলীয় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। রাজনীতিতে অভিজ্ঞতার অবহেলিত না করে কাজে লাগাতে হবে। আওয়ামী লীগকে সক্রিয় করতে হবে, তৃণমূলকে সক্রিয় করতে হবে। আওয়ামী লীগের একাধিক সম্পাদক মণ্ডলীর সদস্য বলেন, এখন তো দলকে পুনর্গঠন করার মতো সময় নয়, কিন্তু তারপরও দলকে পুনর্গঠন করতে হবে। যাদের কারণে আজ এমন পরিণতি, তাদের চিহ্নিত করতে হবে। আপাতত নেতাকর্মীরা নিরাপদে থাকুক, সময় ও পরিস্থিতি বুঝে দলকে গোছাতে হবে। হাসিনার ভারতে পলায়ন নিয়ে যা বললেন শায়খ চরমোনাই। ইসলামী আন্দোলন সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খ চরমোনাই বলেন, ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাবে বলে মনে করেন? জবাবে তিনি বলেন, এর ফলে কিছুটা হলেও সম্পর্কে খুঁজে ভাব সৃষ্টি হবে, তাতে কোনো সন্দেহ নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী দিনের লক্ষ্য কি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের লক্ষ্য কল্যাণময় রাষ্ট্র, যে রাষ্ট্র হবে প্রতিটি মানুষের। জামায়াতে ইসলামীর সঙ্গে আপনাদের মতাদর্শগত বিরোধ রয়েছে, এটা কি ঠিক? জবাবে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, তাদের সঙ্গে আমাদের মতাদর্শগত বিরোধ এটা শুরু থেকেই, এখনো আছে। শুধু আমাদের সঙ্গেই নয়, আরো অনেকের সঙ্গেই তাদের আদর্শগত মতবিরোধ রয়েছে। জামায়াতে ইসলামী নেতৃত্ব নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। 1971 সালে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে, আকীদার প্রশ্ন আছে। এছাড়াও ওলামায়ে কেরামার মতামতের সঙ্গে জামায়াতের শীর্ষ নেতা মওদুদী সাহেবের যে মতামত, তা নিয়ে মতবিরোধ রয়েছে। কওমি পীর মুরিদ এসব ইস্যুতেও জামায়াতে ইসলামের সঙ্গে মতবিরোধ রয়েছে। জামায়াতে ইসলামী বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে নয়া জোট বা মোর্চা গঠনের উদ্যোগ নিয়েছে। আপনারা কি এরকম কিছু করবেন? জবাবে তিনি বলেন, আমরা জামায়াতে ইসলামের আরো অনেক আগে থেকে এই উদ্যোগ নিয়ে কাজ করছি। শায়খ চরমোনাই বলেছেন, 1971 সালের পর থেকে আজ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, কেউই এই জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। দুর্নীতি, দলীয়করণ, দুঃশাসন উপহার দেওয়া সহ দেশ পরিচালনায় তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এর কারণ হচ্ছে শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি ও আদর্শের কোনো পরিবর্তন হয়নি। আমরা তাই শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। তিনি আরো বলেন, ধরুন একজনের নাম এ, আরেকজনের নাম বি, আরেকজনের সি, তিনজনেরই চরিত্র একই রকম। বহু রক্তপাত আর আন্দোলন সংগ্রাম করে এ কে ক্ষমতা থেকে হটালাম, বসলো ক্ষমতায় বি। সেও চুরি ডাকাতি করলো, দুর্নীতি দলীয়করণ করলো, এরপর আবার আন্দোলন সংগ্রাম করে বি কেও ক্ষমতা থেকে সরালাম, এবার ক্ষমতায় বসলো সি, সেও ক্ষমতায় গিয়ে একই কাজ করলো। তাহলে তো কোনো লাভ হলো না। কেন লাভ হচ্ছে না? এর কারণ হচ্ছে আমাদের এখানে দল এবং ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি আদর্শের কোনো পরিবর্তন হয়নি। যেমন থানার একজন ওসির পরিবর্তন হয়, ডিসি এসপি বদল হয়, আমরা বদল হয়, কিন্তু ঘুষ, দুর্নীতি, দলীয়করণ এবং অনিয়মের বদলি হয় না, এটা থেকেই যায়। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম প্রশ্ন রেখে বলেন, এর কারণ কি জানেন? কারণটা হচ্ছে আমাদের মূলে গলদ, চিন্তা ভাবনায় গলদ। এই গলদ দূর করতে না পারলে দেশের ভালো হবে না, দেশের মানুষের মঙ্গল হবে না। আর দেশ এবং দেশের মানুষের মঙ্গল না হলে 2 দিন পর পর আন্দোলন হবে, রক্তপাত ঘটবে, ছাত্র যুবক তরুণ সহ সাধারণ মানুষ জীবন দেবে। এর মধ্য দিয়ে একদল ক্ষমতা থেকে বিতাড়িত হবে, আরেক দল ক্ষমতায় বসবে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। অথচ সমাজের প্রতিটি স্তরে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা জরুরি।
অথচ সমাজের প্রতিটি স্তরে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা জরুরি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।